কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদেরকে একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাও শিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না শিখলে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইটস কোয়াইট ডিফিকাল্ট। কারণ ডাব্লুপি এমন একটা টপিক যেটা আপনার ফ্রন্ট এন্ডে লাগবে, ব্যাক এন্ডে লাগবে, ইভেন ডেটাবেস কনসেপ্টের কিন্তু রুট হচ্ছে আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আপনি যাই করেন না কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনার একটু মাথায় রেখে পড়ালেখাটা করা লাগবে। নাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য প্রথমেই যে কনসেপ্টটা আপনার শেখা লাগবে সেটা হচ্ছে ক্লাস। ক্লাস কি জিনিস সেটা আবার বোঝার আগে চলেন আমরা একটা খুবই সিম্পল একটা ক্লাস লিখে ফেলি। সিম্পল ক্লাসটা লিখে আমরা একটা ডেফিনেশন দাঁড় করানোর ট্রাই করি। আমরা C++ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখলেও এটা পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজেই সেম, মানে কনসেপ্টটা আসলে সেম। তো আপনারা যে কোনো ভাষাতেই ক্লাস নিয়ে ডিসকাস করেন, আমাদের ক্লাসগুলা বা আমরা যেভাবে শেখাবো সব ভাষাতেই এই কনসেপ্টগুলো একইভাবে কাজ করবে। এবং অবজেক্ট ক্লাস ডিক্লেয়ার করা, অবজেক্ট নিয়ে কাজ করা, এইগুলোর মেথডস, এইগুলো হচ্ছে ভ্যারিয়েবলস, ডেটা টাইপস, এবং এখানে আপনার পাবলিক কিওয়ার্ড, প্রাইভেট কিওয়ার্ড, এগুলো সব জায়গায় একইভাবে কাজ করবে। সো কনফিউজ হওয়ার কিছু নাই। অবজেক্ট ওরিয়েন্টেশনের যে পিলারগুলো আছে সেগুলো দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজে একইভাবে কাজ করে। ডাবলওপি ঠিক একইভাবেই কাজ করে, এখানে কোনো প্রকারের কোনো ডিফিকাল্ট কোনো ইস্যু নাই। তো চলেন আমরা ওয়ান বাই ওয়ান এই জিনিসগুলো একটু দেখা শুরু করি যে আসলে মানে ব্যাপারটা কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল ব্যাপারটা কি। তো দেখেন, আমরা এতদিন যে কোড লিখেছি, আমাদের কোডগুলোকে মডিউলার করার জন্য, মানে আলাদাভাবে মানে লেখার জন্য আমরা এরকমভাবে লিখতাম, তাই না? আমাদের যদি ধরেন আপনার কাছে কোনো ক্লাস বা অবজেক্টের আলাদা কোনো কনসেপ্টই নেই, তখন আপনি কি করবেন? তখন আপনি এটাতে জাস্ট, আমি এআইটা একটু অফ করে নিই, তখন আপনি জাস্ট কি করবেন? তখন আপনার কোডগুলো মডিউলার করার জন্য, রিউজেবল করার জন্য ফাংশন দরকার হয়, তখন আপনি ফাংশন আইডি ইউজ করেন, তাই না? তো আমরা যেটা আগে দেখেছি যে যদি দুইটা নাম্বার যোগ করতে হয়, ইন্ট এ এর মধ্যে যদি আপনি 90 রাখেন, তারপরে ইন্ট বি এর মধ্যে যদি আপনি 90 রাখেন, এই দুইটা নাম্বারের মধ্যে 90 রেখে এগুলোকে যদি যোগ করতে চান, তাহলে আপনি মেইন ফাংশনের মধ্যে এ প্লাস বি যদি দুইবার করা লাগে, যদি এই যোগটা দুইবার করা লাগে, তাহলে আপনি কি করবেন? এই লাইনগুলো আবার রিপিট করবেন, তাই না? এই তিনটা লাইন আবার রিপিট করতে হবে আপনাকে, যদি আবার যোগ করতে হয়, আবার যোগ করলে, আবার যোগ করলে এইগুলো রিপিটেশন বাড়বে। সো এটা থেকে বাঁচার জন্য আমরা কি করেছিলাম? এটা থেকে বাঁচার জন্য আমরা এইখানে একটা ফাংশন করেছিলাম, ইন্ট বি। সো এই যে শুধু ফাংশন স্কোপের মধ্যেই সীমাবদ্ধ থাকা, এই ফাংশন স্কোপের মধ্যে সীমাবদ্ধ থাকার এই ব্যাপারটাকে আমরা একটু ফার্দার ডেভেলপ করতে চাই, যে আমরা কি শুধু ফাংশন দিয়েই মডিউলার কোড লিখতে পারবো কি না, এর বাইরে আরও কী কী আছে, সেটাই আমাদের প্রশ্ন। এখন কথা হচ্ছে যে শুধু ফাংশন দিয়ে করতে যদি পারি আমরা, তাহলে আমাদের ক্লাসের কেন দরকার? আমাদের ক্লাস লিখে আমাদের লাভ কি? সে প্রশ্নের উত্তরগুলো আমরা দিব, আস্তে আস্তে দিব। এখন মেজর কোশ্চেন হচ্ছে, এই যে ফাংশন দিয়ে যেমন আমরা কোডটাকে মডিউলার করলাম, ঠিক একই রকম আরেকটা কনসেপ্ট হচ্ছে ক্লাস। ওই ক্লাস দিয়েও, ক্লাস কিওয়ার্ডটা দিয়েও আপনার ফাংশনগুলোকে মডিউলার করা যায়। তো আমরা যখন ফাংশন নিয়ে কথাবার্তা বলছিলাম, আমরা বলছিলাম যে লোকাল স্কোপ, এইরকম যদি আমি একটা ভ্যারিয়েবল রেখি রেস, এই রেস ভ্যারিয়েবলটার স্কোপ আছে, ওই স্কোপটা শুধু সাম ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ। এই রেস নামে ভ্যারিয়েবলটা কখনোই আমরা মেইন ফাংশনে কিন্তু দেখতে পারবো না। দেখেন, একটু চিন্তা করেন, রেস নামে যে ভ্যারিয়েবলটা আমি লাইন নাম্বার 6 ডিক্লেয়ার করলাম, ওকে আমি 11 নম্বর লাইনে অ্যাক্সেস করতে পারতেছি না। তো আমি ফাংশনের জিনিসগুলো আবার একটু আপনাদের রিটাচ করতেছি। কেন রিটাচ করতেছি? কারণ সেম প্রিন্সিপালে মডিউলার করতে হবে কোড, বা কোড রিউজেবল করতে হবে, কোডকে আলাদাভাবে রিডেবল বা বানাইতে হবে। এই জন্যই কিন্তু আমরা ফাংশন লিখি। একই কনসেপ্ট, একই প্রবলেম সলভ করার জন্য আর একটু বেটার কোড লেখার জন্য কিন্তু আমরা অবজেক্ট, ক্লাস, এই থিওরিগুলো বা এই জিনিসগুলা অনবোর্ড করব, মানে এই জিনিসগুলোকে আমরা এখন কোডিংয়ে নিয়ে আসব। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এই কোড, আমরা তাহলে কি বললাম যে আমাদের এইরকম ব্লক। তো মূল কথাটা কি? মূল কথাটা হলো, আমরা করলাম, মানে আগে দেখছিলাম যে কোড মডিউলার করার জন্য আমরা কি ইউজ করি। কোড মডিউলার করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম বিভিন্ন ধরনের ব্লক ক্রিয়েট করতে পারতাম, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেমন ইফের সাথে এরকম ব্লক ক্রিয়েট করতে পারতাম, তারপর ফল লুপের সাথে এরকম ব্লক ক্রিয়েট করতে পারতাম, অথবা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ব্লক ক্রিয়েট করতে পারতাম। ব্লকে কি থাকে? এক বা ততোধিক লাইনের কোড থাকে, মানে অনেকগুলো লাইন গ্রুপ করে একটা ব্লক ফর্ম করবে, বা একটা বাউন্ডারির মধ্যে যে কোডগুলো থাকবে, ওই এক বা ততোধিক লাইনের কোড, সেটা একটা ব্লক ফর্ম করবে। তো ফল লুপের সাথে থাকা যে ব্লকটা, যেই কথা, আপনার এই সাম ফাংশনের সাথে থাকা কিন্তু একই কথা। তো সাম ফাংশনের সাথে যেই কোডগুলো থাকবে, ওগুলো শুধু সাম ফাংশনের সাথে রিলেটেড। কোনোভাবেই এখানে ডিভিশন বা মাল্টিপ্লিকেশন ফাংশনের কোডগুলো সাম ফাংশনের মধ্যে থাকবে না।
মানে রিলেটেড কোডগুলো থাকবে। তো আমরা মানে আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, আমাদের ক্লাসের কনসেপ্টে ঢোকার আগে ব্লকের কনসেপ্ট থেকে শুরু করতে হবে, যে একই ধরনের কোড একসাথে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিক্স বা বিভিন্ন ধরনের মেথডস, বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করছিলাম। প্রথম উপায়টা ছিল ব্লক, মানে ব্লকের ভার্সনটা কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক ক্রিয়েট করা, ফর লুপ, ইফ এলস এগুলোর সাথে ব্লক ক্রিয়েট করা। তারপরের ভার্সনটা কি, তারপরের ভার্সনটা হইলো ফাংশন ইন্ট্রোডিউস করা। তারপরে ভার্সন আমরা কি করলাম, ফাংশন ইন্ট্রোডিউস করলাম। ফাংশনও কি থাকে, ফাংশনে কিন্তু এরকম ব্লক থাকে, ফাংশনের বডি থাকে, ব্লক থাকে, এবং একই ধরনের কাজ ফাংশনে করা হয়। এখন আমরা বলতেছি যে কি, আমরা আরও একটা মেথড, আরও একটা মানে ফাংশন যা যা করতে পারে ওইটার সাথে যোগ করে আমরা আরও একটা নতুন কনসেপ্ট, আর একটা পাওয়ারফুল কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে ক্লাস। সেটা হচ্ছে কি ক্লাস। ক্লাস কী জিনিস আমরা এখনো জানি না, আমরা শুধু মানে বেসিক থেকেই আসি। ডাবলওপি কী জিনিস, ক্লাস কী জিনিস, এগুলো আপনার ওই যে অ্যানিমাল, তারপরে ডগ, গরু, ছাগল, এগুলো দিয়ে অনেকেই ব্যাখ্যা করে। বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কেন আপনার ক্লাস দরকার হয়, এর কোর ফান্ডামেন্টাল থিওরি বা নিডটা আপনাকে আগে বুঝতে হবে, এবং এর ডেভেলপমেন্টটা কোথা থেকে শুরু হয়েছে সেটা আগে বুঝতে হবে। তারপর আপনি মানে ডাবলওপির অন্যান্য পিলার নিয়ে ডিসকাস করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে আগে বুঝতে হবে ক্লাসটার সিকোয়েন্সটা কি। তো প্রথমে ব্লক, তারপরে হচ্ছে যে আপনার ফাংশন, তারপরে আসলো ক্লাস। তো দুনিয়াতে এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ক্লাস সাপোর্ট করে না, শুধু ফাংশন সাপোর্ট করে, যেমন সিতে ক্লাসের কোনো কনসেপ্ট নাই। এই জন্য সিকে বলা হয় একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। সিকে কি বলা হয়, একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আমি জানি না বানানটা ঠিক হয়েছে কিনা, আপনারা একটু দেখে নেবেন। কিন্তু সি প্লাস প্লাসে বা জাভা স্ক্রিপ্টে বা পাইথনে দেখবেন, বা জাভাতে এই ল্যাঙ্গুয়েজগুলো ফাংশন লেখাটাও সাপোর্ট করে, আবার ক্লাস লেখাটাও সাপোর্ট করে। এই কারণে এদের কি বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন জাভা একটা খুব ভালো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি++ খুব ভালো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি শার্প একটা ভালো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমি একটু ছোট করে মানে কি বলবো, আমি একটু ছোট করে একটা ক্লাস লিখে আপনাদের দেখাইতে চাই, তারপরে আমি নেক্সট ডিসকাশনে যাইতে চাই যে রিয়েল মানে ক্লাসের কেন দরকার, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আমাদের দরকারটা কি। সো 1 নাম্বার দরকারটা তো আমরা ফাইন্ড আউট করলাম যে মডিউলার, মানে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে ফাংশন থেকে ক্লাসের যে থিওরি, কোডগুলোকে মডিউলার রিইউজেবল করার জন্য, মোর রিডেবল, মোর মেনটেনেবল করার জন্য আমাদের কি দরকার হয়, ক্লাস দরকার হয়, ফাংশন দরকার হয়, ব্লক দরকার হয়। তো ব্লকের ইমপ্রুভড ভার্সন ফাংশন, ফাংশনের ইমপ্রুভড ভার্সন হচ্ছে ক্লাস, এইভাবে চিন্তা করতে পারেন। তো চলেন আমরা একটা ক্লাস লিখে ফেলি তাহলে। তো ক্লাস লেখার সময় আপনাদের খেয়াল রাখতে হবে, ক্লাস মানে হচ্ছে অবজেক্ট। ক্লাস মানে তো অবজেক্ট না, ক্লাস থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট জিনিসটা তাহলে আবার কি, বাস্তব জীবনের যে কোনো জিনিস একটা অবজেক্ট। আপনারা যখন সফটওয়্যার ডেভেলপমেন্টে বাস্তব জীবনের কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে যাবেন, আবার বলি, আপনারা যখন রিয়েল লাইফ বা বাস্তব জীবনের কোনো জিনিসকে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন সেটাকে অবজেক্ট বলা হয়। যেমন আপনি একজন স্টুডেন্ট, ধরেন আপনি একজন স্টুডেন্ট, তো এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে বুঝবেন। তো আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনাকে যদি আমি সফটওয়্যারে ডিসক্রাইব করতে চাই, আমার কাছে কি উপায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যেমন আপনি একজন স্টুডেন্ট, তার মানে আপনাকে ডিসক্রাইব করার জন্য আমার একটা স্টুডেন্ট টাইপের দরকার আছে। ইন্টিজারকে রিপ্রেজেন্ট করার জন্য যেমন আমার সি++-এ ইন্ট আছে, তাই না? ইন্টিজারকে রিপ্রেজেন্ট করার জন্য এরকম ইন্ট থাকবে, ফ্লোট রিপ্রেজেন্ট করার জন্য ফ্লোট থাকবে, স্ট্রিং টাইপের যে কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য স্ট্রিং থাকবে। বাট আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট রিপ্রেজেন্ট করার জন্য আমার কাছে কোনো টাইপ নাই। দেখেন এখানে লাল দাগে কি দেখাচ্ছে, বলতেছে ইউজ অফ আনডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার স্টুডেন্ট। তার মানে বলতেছে এই স্টুডেন্ট নামে কোনো আইডেন্টিফায়ার সি++ ভাষায় বা ল্যাঙ্গুয়েজে আগে থেকে ডিসক্রাইব করা নাই। ওয়ারেস ইন্ট যে জিনিসটা আছে এখানে, এটা আগে থেকেই সি++ ল্যাঙ্গুয়েজটা বানিয়ে দিয়েছে, এই কারণে ও ইন্টিজার চিনতে পারছে। তো আপনি যদি বলেন যে ভাই এটা তো সি++-এর জিনিসটা এরকম হলে, এটা কি জাভাতেও সেম হবে? এক্স্যাক্টলি, জাভাতেও একইভাবে কাজ করবে। এক্স্যাক্টলি দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজেই এই স্টুডেন্ট নামে কোনো টাইপ আপনি পাবেন না। এই টাইপটা পাইতে গেলে আপনাকে এই টাইপটাকে বানাইতে হবে। আমি টাইপ বানানোর কথা বললাম, দেখেন আমি এতক্ষণ ছিলাম কোথায়, প্রথমে ছিলাম সেকেন্ড ব্র্যাকেটে, তারপরে ফাংশনসে চলে আসছি, তারপরে কোথায় চলে আসছি, তারপরে টাইপে চলে আসলাম। টাইপে চলে এসে এখন আমি বলবো আমার একটা কাস্টম টাইপ দরকার। কেন কাস্টম টাইপ দরকার? কারণ এই স্টুডেন্টকে আমি রিপ্রেজেন্ট করব, এইরকম কোনো টাইপ আমার কাছে নাই। ইন্টিজারের মতো কোনো স্টুডেন্ট টাইপ আমার কাছে নাই, আমাকে টাইপ একটা বানায় নিতে হবে। সেই টাইপ বানানোর জন্য আমরা কি ইউজ করতাম, আমরা আগে দেখছিলাম এই টাইপ বানানোর জন্য আমরা স্ট্রাক্ট ইউজ করতে পারি, অথবা এই টাইপ বানানোর জন্য আমরা কি করতে পারি, সিম্পলি আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি। এই টাইপ বানানোর জন্য ক্লাস দিয়েও টাইপ বানানো যায়, ক্লাস দিয়েও টাইপ বানানো যায়।
আমি ক্লাস কিওয়ার্ডটা প্রথমে আমার লিখতে হবে, তারপর ক্লাসের নাম লিখতে হবে। আপনার ক্লাসের নাম তো স্টুডেন্ট ক্লাস আমরা বানাবো, স্টুডেন্ট টাইপ বানাবো। ক্লাস এবং টাইপ এই দুইটা জিনিস আমি একই সাথে ইউজ করতেছি, বাট আপনারা আপাতত মনে করে নেন ক্লাস এবং কাস্টম টাইপ বা টাইপ এই জিনিসটা আপাতত একই, কারণ আমার স্টুডেন্ট কোনো টাইপ নাই। সো আমি যদি এখন আপনাকে বলি যে এইখানে ক্লাসে টাইপের মধ্যে, কাস্টম টাইপের মধ্যে আমার প্রিমিটিভ টাইপ থাকে, মানে কাস্টম টাইপ কি জিনিস স্টুডেন্টকে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছিলাম না কেন? কারণ স্টুডেন্ট একটা কমপ্লেক্স টাইপ, একটা কাস্টম ডেটা টাইপ। যেই কাস্টম ডেটা টাইপের মধ্যে কি কি থাকবে? স্টুডেন্টের নেম থাকবে, স্টুডেন্টের এইজ থাকবে, এই দুইটা জিনিস গ্রুপ করে থাকবে। এই দুটো জিনিস কি করে থাকবে? গ্রুপ করে থাকবে। আগের ভেরিয়েবলগুলোর মধ্যে কিন্তু শুধু ইন্ট এইজ লিখতে পারতাম, আগের ভেরিয়েবলগুলোর মধ্যে কি করতে পারতাম? ইন্ট এইজ লিখতে পারতাম। কিন্তু এই ইন্টিজার এইজটা যে আসলে স্টুডেন্টের এইজ, এই প্রকারের কোনো অ্যাসোসিয়েশন প্রিমিটিভ টাইপে দেওয়া সম্ভব ছিল না। তো দেখেন আমি কাস্টম টাইপের সাথে কাস্টম টাইপ নিয়ে যখন কথা বললাম তখন দুইটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। একটা হলো বেসিক টাইপ বা প্রিমিটিভ টাইপ, প্রিমিটিভস। আরেকটা কি? প্রিমিটিভসের সাথে আরেকটা কি চলে আসলো আমাদের? প্রিমিটিভসের সাথে আরেকটা চলে আসলো কাস্টম। কাস্টম টাইপের মধ্যে অনেকগুলো প্রিমিটিভ P1, P2, P3 থাকে। দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজেই প্রিমিটিভ এবং কাস্টম ডেটা টাইপের এই ডেফিনেশনটা সেম। তো প্রিমিটিভসগুলো কি? ইউজুয়ালি দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজে ইন্টিজার একটা প্রিমিটিভ হবে, ফ্লোট একটা প্রিমিটিভ হবে, ঠিক আছে, ক্যারেক্টার একটা আপনার হবে প্রিমিটিভ, বুলিয়ান একটা প্রিমিটিভ হবে। তো আমি কি বলতেছিলাম যে এই কাস্টম ডেটা টাইপের মধ্যে এক বা ততোধিক প্রিমিটিভ টাইপসের ভ্যালু থাকতে পারে। যেমন স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টের নাম থাকবে কি? স্ট্রিং, স্ট্রিং নেম, তারপরে আপনার ফ্লোট, এইজ, এই দুইটা ভ্যালু যদি আমি এইখানে আপনার ডিফাইন করতে চাই, একটা স্টুডেন্টের নাম আছে, একটা স্টুডেন্টের এইজ আছে। তো এখন এই যে আমি বললাম যে একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করব, কি স্টুডেন্ট একটা কাস্টম টাইপের মধ্যে প্রিমিটিভ থাকবে। দেখেন এইখানে একটা ফ্লোট, একটা প্রিমিটিভ, বা একটা কাস্টম টাইপের মধ্যে অন্য একটা কাস্টম টাইপও থাকতে পারে। যেমন স্টুডেন্টের মধ্যে টিচার নামে আরও একটা নতুন কাস্টম টাইপও থাকতে পারে, টিচার T1। মানে এই স্টুডেন্টটা কোন টিচারের আন্ডারে পড়ালেখা করতেছে সেটা যদি আমি মানে রেফারেন্স করতে চাই বা সেটা যদি ডিসক্রাইব করতে চাই, তাহলে T1 দরকার আছে, টিচার নামে একটা টাইপ আমার দরকার, তখন টিচার টাইপটা আমার উপরে কিন্তু বলে দিতে হবে। এনিওয়েজ সেদিকে আমরা যাচ্ছি না, আমাদের আপাতত স্টুডেন্ট এতটুকু বুঝলেই হবে, স্টুডেন্টটা ডিক্লেয়ার করা বুঝলেই হবে। তো আমরা স্টুডেন্টকে এখনও টাইপ বলতেছি এবং এর সামনে ক্লাস নামে একটা বিষয় আমরা কি করছি? ইন্ট্রোডিউস করছি, ক্লাস। তো এখন এইখানে এই যে স্টুডেন্ট নামে যে দেখেন এখানে একটা কিন্তু কি আছে, ও একটা সেমিকোলন এক্সপেক্ট করতেছে। তো যদি আপনি এই যে লেখাটা আমি লিখলাম, এখন এই স্টুডেন্টটাকে আপনি মেইন ফাংশনের মধ্যে নিবেন কিভাবে? তো স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টকে মেইন ফাংশনে নেওয়ার আগে চলেন আমরা আরেকটা জিনিস দেখি, যে এইটার মেইন ফাংশনের মধ্যে আমরা এটা কিভাবে ইউজ করতে পারবো। স্টুডেন্ট ধরেন আমার নাম দিলাম। এখন এখানে কি হয়েছে আপনারা একটু চিন্তা করেন। স্টুডেন্ট হচ্ছে কি? টাইপ। এই টাইপটাকে আগে ছিল না। এই টাইপটা কে বানাইছে? আমি বানাইছি। এই যে আমি বানাইছি এই কারণে এর আরও একটা নাম হইল ইউজার ডিফাইন্ড টাইপ বা কাস্টম ডেটা টাইপ চিন্তা করতে পারেন। এটা হচ্ছে ক্লাসের খুবই বেসিক আইডিয়া। আপনার প্রথমে কি করতে হবে? প্রথমে এই ক্লাসটা ডিফাইন করে আসতে হবে, তারপর কোথাও ইউজ করতে হবে। তো আপনি যদি এইখানে এখন আপনি যদি এইজ কোনো একটা আগে কি লিখতাম আমরা? ইন্ট এইজ ইকুয়াল 90। আগে কি আমরা কখনো কোথাও বলতে পারতাম যে এই বয়সটা কার বয়স? এই বয়সটা একটা মানে একটা র্যান্ডম একটা ভ্যারিয়েবল, এর কারোর সাথে কোনো অ্যাসোসিয়েশন নাই। তো তখন আপনি কি করতেন? তখন আপনার একটা উপায় ছিল যে কারোর সাথে অ্যাসোসিয়েশন না থাকলে একটা উপায় ছিল শুধু প্রিন্ট করে দেখানো, বাট কার বয়স কোন, এর মানে এর প্যারেন্ট কি বা এর সাথে অন্য কোনো ডেটা রিলেশন আছে কিনা এটা বুঝাইতে পারতাম না। কিন্তু আমরা যদি এইভাবে লিখি এখন এটা আমার বয়স, এইটা আমার বয়স, তখন আমি এটা বুঝাইতে পারতেছি, তাই না? এটা আমার বয়স। কিন্তু এখানে দেখেন একটা প্রবলেম দেখা আছে। এই প্রবলেমটা সলভ করার জন্য তো আমরা আগে কি বলছিলাম যে ফাংশনের জন্য কি ছিল? ফাংশনের জন্য ফাংশনের কোনো ফাংশনে লেখা একটা ভ্যারিয়েবল অন্য আরেকটা জায়গায় অ্যাক্সেস করা যাবে না। একই মানে জিনিসটা এইখানেও একই। যদি আপনি এটা ফাংশনের মতোই চিন্তা করেন, ধরেন এইখানে আপনি এইরকম দিচ্ছেন, তো নিয়মটা কি? এই জায়গার বয়স তো আপনি এইখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না, তাই না? এই জিনিসটা ক্লাসে অ্যাক্সেস করা যায়, সেটা করার জন্য আপনাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হলো পাবলিক। পাবলিক লেখা মানে যে এই পাবলিকের আন্ডারে, এই পাবলিক স্কোপের আন্ডারে, দেখেন এই পাবলিক লেখা মানে কিন্তু এখানে পাবলিক দিয়ে আরেকটা ব্লক ক্রিয়েট করে দেয়া,
পাবলিক দিয়ে ব্লক ক্রিয়েট করে দেয়, যদিও এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই সেভাবে, সে অর্থে সেকেন্ড ব্র্যাকেট নাই, বাট এই পাবলিক ব্লকের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো আপনার লেখা থাকবে, ব্র্যাকেট না থাকলেও এখানে দেখেন এইখানে একটা মার্জিন মেনটেন করা আছে, পাইথন প্রোগ্রামিংয়ে যেরকম করা হয় মার্জিন মেনটেন করা আছে, মানে এই পাবলিক ব্লকের আন্ডারে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা আছে নেম এবং এজ, সেগুলোকে আপনি বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবেন, এই 13 নম্বর লাইনে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। নেম, তখন আপনি দিলেন কি শেষ। তার মানে আপনি একটা স্টুডেন্টকে ডিসক্রাইব করতে পারতেছেন। তো আমি বলছিলাম কি একটা কাস্টম টাইপের মধ্যে অনেকগুলো কি থাকবে, একটা কাস্টম টাইপের মধ্যে অনেকগুলো প্রিমিটিভস বা অনেকগুলো সাব ডেটা টাইপ থাকবে। তাই হয়েছে এই ক্লাস আমরা একটা টাইপ বানাইছি যার মধ্যে আপনার স্ট্রিং আছে, এইজ আছে, এবং আমরা অ্যাসোসিয়েট করে দিতে পারতেছি যে স্টুডেন্টের সাথে কি আছে, স্টুডেন্টের নাম আছে একটা, স্টুডেন্টের এইজ আছে একটা। সো ডেটা টাইপের সাথে যদি আমি জিনিসটা ম্যাপ করি, আবার আমি ম্যাপ করি, তো আমরা কোথায় ছিলাম? আমরা প্রথমে ছিলাম কোথায়? আমরা প্রথমে ছিলাম ফাংশনগুলো মানে কোড একসাথে লেখার জন্য ব্লক ইউজ করতাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ট্যাকটিস। 2 নাম্বার হইলো আমরা ফাংশনস নিয়ে কাজ করতাম, সেখানেও ব্লক এবং স্কোপ, ব্লকের সাথে সেখানে আরেকটা কি জিনিস আসছে, স্কোপ, একটা জায়গার ভ্যারিয়েবল অন্য জায়গায় আমরা ইউজ করতে পারবো না। এরপরে আমরা কি বললাম, এই দুইটার থেকে ইমপ্রুভ আরেকটা ভার্সন হচ্ছে ক্লাস। এখন এই ক্লাসটা আমরা কেন আমাদের লাগবে, আমরা এর কিছু কারণ অনুসন্ধান করে বুঝলাম যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে টাইপ ম্যাচ করার জন্য আমাদের কিছু ইউজার ডিফাইন টাইপ বা আমাদের কিছু কাস্টম ডেটা টাইপ বানায় নিতে হয়। সো ক্লাস কেন ইউজফুল? ক্লাস ইউজফুল হচ্ছে যে কাস্টম ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করতে পারবো। ক্লাস কেন লাগে? কাস্টম ডেটা টাইপ বানাইতে লাগে। ক্লাস কেন দরকার? ইউজার ডিফাইন ডেটা টাইপ বানাইতে লাগে। এখন ক্লাস দিয়ে আমাদের কি কি সুবিধা? ক্লাস দিয়ে সুবিধা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস ডিসক্রাইব করা যায়, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট ডিসক্রাইব, ক্লাস দিয়ে কি করা যায়, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট ডিসক্রাইব করা যায়, তাই না? সেটা জিনিসটা তো এরকম, আপনি তো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট বলতে আপনি হিউম্যান বা আপনি পার্সন বা ব্যাংকার, এমপ্লয়ার, টিচার, স্টুডেন্ট, এগুলাকে আপনার এক্সপ্লেইন করতে হবে। সেটা কি আপনি ফাংশন দিয়ে করতে পারতেন? সেটা তো ফাংশন দিয়ে করতে পারতেন না। ফাংশন মানে হচ্ছে অ্যাকশন, যে কোনো কাজ করে দেয়। ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে অ্যাকশন। আর ক্লাস জিনিসটা হচ্ছে কি? ক্লাস জিনিসটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। ডেফিনেশন অফ অবজেক্ট, তো ফাংশনের ইনস অ্যান্ড আউটস নিয়ে আমরা আরও লেখাপড়া করব, বাট ফর নাও আপনাদের এতটুকু বুঝলে হবে, এই সিকোয়েন্সটা বুঝলে খুব ভালো মতো, এই সিকোয়েন্সটা বুঝলে ক্লাসের উৎপত্তি স্থল কোথায় এই জিনিসটা আস্তে আস্তে মাথায় ঢোকা শুরু করবে। ইউজার ডিফাইন ডেটা টাইপ আর কাস্টম ডেটা টাইপ, এটা দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজে গেলে ঠিক আমি বললাম একইভাবে কাজ করে। তো এই যে আমরা যে ক্লাসটা মেক করলাম, এই ক্লাসটা যে আমরা তৈরি করলাম, ইউজার ডিফাইন টাইপ তৈরি করলাম, ইউজুয়ালি যেটা হয় যে এই যে ক্লাসটা তৈরি করার সময় এইভাবে ভ্যারিয়েবল অ্যাক্সেস করে ভ্যালু অ্যাসাইন করা হয় না, ওর জন্য কনস্ট্রাক্টর ইউজ করা হয়। তারপর ক্লাসের মধ্যেও ক্লাসের আন্ডারে, স্টুডেন্ট যে কাজগুলো করতে পারে, যে অ্যাকশনগুলো নিতে পারবে, সেগুলোকে কিন্তু ফাংশন আকারে লেখা হয়। সেগুলো কি করা হয়? ফাংশন আকারে লেখা হয়। যেমন স্টুডেন্টের যে ডিসপ্লে ইনফো নামে যদি একটা ফাংশন লিখি, যে স্টুডেন্টের সব ইনফরমেশন আমাদের প্রিন্ট করে দিবে, তাহলে আমরা এই জিনিসটা কীভাবে লিখব? ডিসপ্লে ইনফোর আমার টাইপ দিতে হবে, ফাংশন লেখার যে নিয়ম, ভয়েড দিতে হবে, ভয়েড দিয়ে ডিসপ্লে ইনফো দেন আপনারা। ডিসপ্লে ইনফো দিলে এখানে আপনারা সি আউট করতে পারবেন, আপনার স্টুডেন্টের সব ইনফরমেশন সি আউট করেন। এখন আপনারা ডেটা লোড করার পর এই যে কাস্টম টাইপ দিচ্ছেন, টাইপের মধ্যে একটা ফাংশনও আছে। তার মানে স্টুডেন্টের একটা ফাংশন আছে যেটা হচ্ছে ডিসপ্লে ইনফো। তার মানে আপনি যদি এটা ক্লাস চিন্তা করেন, এই ক্লাসের মেজর দুইটা জিনিস থাকবে। এই ক্লাসের মেজর দুইটা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিসটা কি? 1 নাম্বার জিনিসটা হচ্ছে এই ক্লাসের কিছু ডেটা থাকবে, এই ক্লাসের আন্ডারে কিছু ডেটা থাকবে। এই ডেটাগুলোকে বলা হয় প্রপার্টিজ। এই ডেটাগুলোকে কি বলা হয়? প্রপার্টিজ। এই ডেটাগুলোকে প্রপার্টিজ বলা হয়। এবং এইখানে আরও একটা জিনিস থাকে, সেটা হলো ফাংশনের আন্ডারে কিছু ফাংশনস থাকে, মানে ক্লাসের আন্ডারে কিছু ফাংশনস থাকে, সেগুলোকে বলা হয় ফাংশনের
মেথডস, এগুলো আরও নাম আছে, কেতাবি নাম, আমরা আস্তে আস্তে শিখব। আপাতত আপনাদের মেথডস নামে চিনলেই হচ্ছে। এই ফাংশনে দুইটা জিনিস থাকে। আবার ফাংশনের অ্যাক্সেসিবিলিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ফাংশনের অ্যাক্সেসিবিলিটি ক্লাসের জন্য অ্যাক্সেসিবিলিটি অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ক্লাসের জন্য অ্যাক্সেসিবিলিটি অনেক ইম্পর্ট্যান্ট জিনিস। অ্যাক্সেসিবিলিটি কী জিনিস? এই যে ফাংশনের একটা জায়গার ভ্যারিয়েবল যে আমরা অন্য জায়গায় ইউজ করতে পারতাম না, ঠিক ওই ব্যাপারটাই ক্লাসের ক্ষেত্রেও। ক্লাসের আন্ডারে কিছু ফাংশনস এবং ভ্যারিয়েবলস থাকবে, ওইগুলো আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো কি পারবো না, সেইটার ব্যাপারটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো এখন আমরা চলেন পুরা যতটুকু আমরা দেখলাম এতটুকু একটু রিক্যাপ করার ট্রাই করি। তো কেউ যদি আপনাকে প্রশ্ন করে ক্লাস আসলে কি জিনিস, মানে ক্লাস জিনিসটা কি, আপনাদের এই লেকচার পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যে নলেজটা ফিট করা আছে তার থেকে যদি উত্তরটা দিতে চান, আমি জানি উত্তরের অনেকগুলো লেয়ার থাকবে। এক এক এক্সপিরিয়েন্সের মানুষ ক্লাসটাকে এক এক এক্সপার্টাইজ থেকে আনসার করার ট্রাই করবে। আপনাকে যদি উত্তরটা দিতে হয়, আপনি বলবেন ক্লাস হচ্ছে অবজেক্ট বানানোর একটা উপায়। তারপরে যেমন রিয়েল লাইফ অবজেক্ট বানানোর একটা উপায়, ক্লাস ইজ এ ওয়ে টু মেক অবজেক্ট। এখন এই রিয়েল লাইফ অবজেক্টগুলো কী কী হইতে পারে? স্টুডেন্ট হইতে পারে, টিচার হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে, তাই না? তারপর হচ্ছে যে বুকস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এগুলো হচ্ছে রিয়েল লাইফ অবজেক্ট। তো আমাদের এই ক্লাস রিয়েল লাইফ অবজেক্ট কেন বানানো লাগে? কারণ আমরা যদি কোনো রিয়েল লাইফ অবজেক্ট যেমন ম্যাঙ্গো অথবা স্টুডেন্ট অথবা হচ্ছে যে আপনার বুকস, এইগুলো যদি আমরা সফটওয়্যারে ডিসক্রাইব করতে চাই, আমাদের জন্য কোনো টাইপ প্রোভাইড করা হয় না। এই জন্য আমাদের কাস্টম ডেটা টাইপ লাগে। কাস্টম ডেটা টাইপ থাকলে সেই কাস্টম ডেটা টাইপ বানানোর প্রসেসটাই হইল ক্লাস। আবার এই ক্লাস দিয়ে আমরা রিয়েল লাইফ অবজেক্ট তৈরি করতে পারি। রিয়েল লাইফ অবজেক্টের রিয়েল লাইফ অবজেক্টের উদাহরণ হলো এই একটা স্টুডেন্ট, ক্লাস, এইগুলো হচ্ছে রিয়েল লাইফ অবজেক্টের উদাহরণ। সো আপনাদের এইভাবে খুবই সিম্পলি আপনারা এটা ব্যাখ্যা করতে পারেন। তো আমরা এখন দেখব একটা ক্লাসের বেসিক কনস্ট্রাকশনে মোস্ট দুইটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হলো, ক্লাসের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন ফাংশনস থাকবে আর ভ্যারিয়েবল থাকবে। এর বাইরেও আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, মানে ক্লাসের জন্য আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, তাই না? ক্লাসের একটা বেসিক একটা গুণাগুণ আছে যে অ্যাক্সেসিবিলিটি, মানে এই ক্লাসের এই টাইপের কোন কোন জিনিস সে বাইরে থেকে অ্যাক্সেস হতে দিবে আর বাইরে থেকে অ্যাক্সেস হতে দিবে না। যেমন আমরা মেইন ফাংশনে লেখা কোনো ভ্যারিয়েবলের নাম, যদি এই নেম নামে একটা ভ্যারিয়েবল থাকে, সাম ফাংশনের যদি আরেকটা ভ্যারিয়েবল নেম থাকে নেম অথবা এইজ, এই মেইন ফাংশনের যে ভ্যারিয়েবলগুলো সাম ফাংশনের ভ্যারিয়েবলগুলোর সাথে কনফ্লিক্ট করবে না, কারণ এগুলো দুইটার আলাদা আলাদা ব্লকে এরকম তাদের নিজেদের মতো এরিয়াতে ফিক্স অবস্থায় আছে। এখন ক্লাসের জন্য এই জিনিসটা কীভাবে অ্যাক্সেসিবিলিটি কীভাবে ম্যানেজ করা হয়, দুইটা কিওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে পাবলিক আর একটা প্রাইভেট। তো নেক্সট যে লেকচারগুলোতে আমরা দেখব যে এই ফাংশন এবং ভ্যারিয়েবলগুলো নিয়ে আরও ইনস অ্যান্ড আউটস দেখব, বাট আমি একটা লেআউট যদি দাঁড় করানোর ট্রাই করি, এই পুরা লেকচার শেষে আপনাদেরকে বলতে পারা উচিত কাস্টম ডিফাইন টাইপ কি, ইউজার ডিফাইন টাইপ অথবা কাস্টম ডিফাইন টাইপ, এগুলো কি জিনিস, ক্লাস কিভাবে লিখতে হয়, একটা স্টুডেন্ট ক্লাস আপনারা ডিফাইন করবেন, সেই স্টুডেন্ট ক্লাসকে আপনারা মেইন ফাংশনের মধ্যে ইউজ করবেন, মানে ডিক্লেয়ার করবেন এবং ইউজ করবেন একটা ভেরিয়েবলের মতো। তারপর এই ক্লাসের মধ্যে আপনারা একটা ফাংশন দেওয়ার ট্রাই করবেন। এই ফাংশন দেওয়ার পরে এই ক্লাসের ফাংশনটা দেওয়ার পরে আপনারা মেইন ফাংশন থেকে সেগুলোকে ইউজ করার ট্রাই করবেন এবং প্রত্যেকটা ডেফিনেশন ম্যাপ করে দেখার ট্রাই করবেন। সো পরের ভিডিওতে আমরা যেটা দেখব, ক্লাসের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর জিনিসটা আমাদের বুঝতে হবে, কনস্ট্রাক্টর জিনিসটা কী জিনিস এবং আপনার C++-এ কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। কনস্ট্রাক্টর দেখার পরে আমরা অ্যাক্সেসিবিলিটি নিয়ে একটু লেখাপড়া করব, এই অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম এইটা একটু নিয়ে লেখাপড়া করব। অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমটা কীভাবে আমরা এখানে কাজ করতে পারি। অ্যাক্সেস কন্ট্রোল দেখা শেষ হয়ে গেলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে মেইন পিলারগুলো আছে, এই পিলারের একটা এনক্যাপসুলেশন নিয়ে আমরা একটু ডিসকাস করব। এনক্যাপসুলেশন জিনিসটা শেষ হয়ে গেলে আমরা আরও যে পিলারগুলো আছে সেই আদার পিলারগুলো নিয়ে ডিসকাস করব। তো আপনারা যদি পুরো ভিডিও লেকচারটাতে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আপনারা দেখতে পারেন তাহলে আমাকে জানাবেন। আবার এই প্রত্যেকটা টপিকের যদি আলাদা আলাদা ভালো কোনো লার্নিং রিসোর্স থাকে আমার সাথেও সেগুলো শেয়ার করবেন। তো
তো দেখেন আমি প্রথমেই যে পিলারগুলোর কথা বলতেছি, পিলারগুলো আমি আজকে বলে শেষ করব, এগুলো আপনারাও সাইড ওয়াইজ একটু লেখাপড়া করতে পারেন। একটা পিলার হচ্ছে এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন একটা পিলার, প্রথম যেটা হচ্ছে এনক্যাপসুলেশন। তারপর হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন একটা পিলার আছে ডাব্লুপি এর, ইনহেরিটেন্স একটা পিলার, আর একটা হচ্ছে পলিমরফিজম। সো মোস্ট ইম্পর্টেন্টলি লাগে কোনগুলো? আপনারা অনেকে ইনহেরিটেন্স দিয়ে আপনারা পড়ালেখা শুরু করেন, আমি বলবো এইগুলো সাইডে রাখেন, এই জিনিসগুলো আপাতত আমার দরকারই নেই, এই জিনিসগুলো আপাতত কোনো প্রকারের দরকার নেই, আমার এনক্যাপসুলেশন আগে দরকার। এনক্যাপসুলেশন বোঝার পর আমি তারপরে বুঝবো আপনার হচ্ছে যে ইনহেরিটেন্স, তারপর আমি বুঝবো পলিমরফিজম, এবং লাস্টে গিয়ে আমি বুঝতে চাই অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশন আমার না বুঝলেও আপাতত চলতেছে। এটাই হচ্ছে ডাবল ওপি। ডাবল ওপি আপনার এই বেসিক চারটা জিনিস প্রোভাইড করে, বেসিক চারটা জিনিস প্রোভাইড করে। নাও আপনাদেরকে আমি কিছু ডেফিনেশন বা শিখতে বলবো, এগুলো ইন্টারভিউ কোয়েশ্চেন। সো আপনাকে জিজ্ঞেস করা হবে ক্লাস কী জিনিস, ক্লাস কী জিনিস। তো আপনি কি বলবেন? ক্লাস হচ্ছে যে ব্লুপ্রিন্ট অফ মেকিং এনি রিয়েল লাইফ অবজেক্ট, অথবা কাস্টম ডিফাইন টাইপ, অথবা ইউজার ডিফাইন টাইপ। এটা হচ্ছে ক্লাস, হচ্ছে ব্লুপ্রিন্টের মতো। আর্কিটেক্টরা যেমন আপনার আগে বাড়ি বানানোর আগে একটা প্ল্যান ড্রাফট করে, সেরকম একটা ব্লুপ্রিন্ট। বা আপনারা বিভিন্ন সাচ যদি চিনেন, ফর্মা চিনেন, যেগুলোতে বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় বা খেলনা বানানো হয় প্লাস্টিক দিয়ে, যেমন বোতল একটা বানানোর প্রসেস আছে, সেখানে একটা ফর্মার মধ্যে প্রথমে প্লাস্টিকগুলো ঢালা হয়, তারপর প্রেসার দিয়ে বোতল বানানো হয়। সো এই যে ক্লাস হচ্ছে যে একটা ব্লুপ্রিন্ট অফ মেকিং সামথিং, মেকিং সাম রিয়েল লাইফ অবজেক্ট, যেগুলো আমাদের সফটওয়্যারে ডিসক্রাইব করতে হবে। ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ মেকিং রিয়েল লাইফ অবজেক্ট, যেগুলো আসলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেয়া নাই টাইপগুলো, আমাদের এক্সট্রা কাস্টম টাইপ বানানোর কাজে ক্লাস ইউজ হয়। এটা হচ্ছে ক্লাসের ফার্স্ট ইউজিবিলিটি। ক্লাসের আরও আদার ইউজিবিলিটি আছে, সেই ইউজিবিলিটিগুলোর মধ্যে এটা যদি এক নাম্বার বলি হচ্ছে কাস্টম ডিফাইন টাইপ। কাস্টম ডিফাইন টাইপ বানাইতে আমার ক্লাস লাগতেছে। আরেকটা ক্লাসের আরেকটা ইউজ কেস কী আছে? আরেকটা ইউজ কেস হচ্ছে ক্লাসটা আমার ওই যে ফাংশনের যে জিনিস ইউজ কেসগুলো আছে, যেমন আমার কোডকে মডিউলার করবে, কোডকে মোর মেনটেনেবল করবে, তাই না? মেনটেন করা ইজি হবে ক্লাস থাকার পরে, আমার কোডগুলো মোর রিউজেবল হবে। এবং সবার প্রতি এই যে রিকোয়েস্ট হচ্ছে এই জিনিসগুলো আপনার মুখস্থ রাখা। ক্লাস কেন, ক্লাসের ডেফিনেশন, ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ মেকিং অবজেক্ট। ক্লাস থাকার পরে আমরা ক্লাস থাকলে কি কি হয়, লাভ কি কি, সেইগুলো এই চারটা পয়েন্ট আপাতত মনে রাখলে হচ্ছে। আবার ক্লাসের যে বেসিক প্রপার্টিস, ক্লাসের বেসিক প্রপার্টিস হচ্ছে, ক্লাসের বেসিক প্রপার্টিস মানে ক্লাসে কি কি থাকে, ফাংশন থাকবে, ভ্যারিয়েবল থাকবে, আর এগুলোর অ্যাক্সেসিবিলিটি থাকবে। তার মানে আমি অ্যাক্সেসিবিলিটি বলতে কি বোঝাচ্ছি, এইখানে লেখা নেম এবং এইজ, এইগুলা এই স্টুডেন্ট ব্লকের বাইরে বা স্টুডেন্ট ক্লাসের বাইরে বা স্টুডেন্টের এই যে ইন্টারনাল ব্লকের বাইরে অ্যাক্সেস করা যাবে কি যাবে না, সেটার জন্য আমরা কিছু অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম ইউজ করি, সেটা হচ্ছে পাবলিক। তো এনক্যাপসুলেশন কী জিনিস? এনক্যাপসুলেশন হচ্ছে এই ডেটা যে মেম্বার ভেরিয়েবলগুলো আছে বা এইগুলোর প্রপার্টিসগুলো আছে, নেম এবং এইজ, প্রপার্টিসগুলো আছে নেম এবং এইজ, এগুলো বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে কি যাবে না, সেগুলো আমরা এই অ্যাক্সেস মডিফায়ার যেমন পাবলিক, প্রাইভেট, এগুলো দিয়ে মেনটেন করি। তো আমরা দেখেন এখানে এই অবজেক্টটা যে মেক করলাম, ডিসপ্লে ইনফো যদি এখানে দেই, এরও দিবে। দেখেন ডিসপ্লে ইনফোটা ফাংশনের ক্ষেত্রে, যদি আপনি ফাংশনের ক্ষেত্রে এটা অলওয়েজ ডিফল্ট পাবলিক থাকবে, মানে কোনো কিছু না লিখলে পাবলিক থাকবে। বাট প্রপার্টিস, এই যে নেম এবং এই যেগুলোকে বলা হয় অবজেক্টের প্রপার্টিস, বা এগুলা মেম্বার ভেরিয়েবল বা হচ্ছে অবজেক্টের মেম্বার্স এই ক্লাসের মেম্বার্স দুই ধরনের হয়, ক্লাস বা অবজেক্টসের মেম্বার্স দুই ধরনের হয়। একটা হচ্ছে ভ্যারিয়েবল বা ডেটা ভ্যারিয়েবল বা ডেটা, আরেকটা হচ্ছে ম্যাথডস। আরেকটা হচ্ছে কি ম্যাথডস, যেগুলোকে আমরা আগে বলতাম ফাংশন, ওইগুলো এখন ম্যাথডস। এগুলো ক্লাসের ম্যাথডস হয়ে যাবে। ম্যাথডসের ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে পাবলিক, বাট এইটা যদি আপনি প্রাইভেট করে দেন তাহলে কিন্তু এই বাইরে থেকে এটার অ্যাক্সেস করা যাবে না। সো এই পুরা ব্যাপারটাই কোনটা অ্যাক্সেস করা যাবে কি যাবে না, এবং ক্লাসের যে ডেটা এবং ফাংশনালিটিস, এগুলাকে একটা জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম মানে ধরে রাখার ব্যাপারটাই হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কি আমরা আরও দেখব।
এনক্যাপসুলেশনের আরেকটা প্রপার্টি হচ্ছে ডেটা হাইডিং। এখানে আমাদের কোনো ডেটা হাইডিং নাই, দেখেন সবগুলোই পাবলিক করে দিছি, ডেটা আমরা হাইডই করতে পারিনি। মানে বিহেভিয়ার এবং ডেটা এই দুইটাকে হাইড করে এইগুলা স্টুডেন্ট যে অবজেক্টটা বাইরের ওয়ার্ল্ডের সাথে কীভাবে যোগাযোগ করবে সেই ব্যাপারটাই কিন্তু হচ্ছে এনক্যাপসুলেশন, সেই ব্যাপারটাই কন্ট্রোল করা হয় এনক্যাপসুলেশন দিয়ে। এবং এনক্যাপসুলেশনের যে বিহেভিয়ার ওটা কন্ট্রোল করা হয় এরকম অ্যাক্সেস মডিফায়ার্স দিয়ে। অ্যাক্সেস মডিফায়ার্স কী জিনিস, অ্যাগেন ঘুরে উল্টে একই কথা। সো চলেন আমরা আজকে যে জিনিসটা দেখলাম, আজকে যে ক্লাসের এই মানে ব্যাপারগুলো দেখলাম, এখন আমার যেই কথা সেটা হচ্ছে আমি যেভাবে সবাইকে কোডিং শিখতে বলি এইগুলা কি জাভাতেও এক? আমি যে কথাগুলো বললাম এগুলো কি জাভাতেও এক বা এইভাবে লেখা যায়? ডেফিনেটলি জাভাতেও সেম, এগুলো সি শার্পেও সেম, এগুলা জাভাতে সেম, সি শার্পে সেম, এগুলো জাভা স্ক্রিপ্টে সেম, এই সেম জিনিসটা পাইথনেও সেম। তো আমি পরের ভিডিওর নেক্সট পর্যায়ে গিয়ে আমরা এতক্ষণ যেই আলাপগুলো করলাম সেই আলাপগুলোতে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এটা সেম কিনা এটা একটু আমি টেস্ট করতে চাই। তো চলেন আমরা প্রথমে এই জাভার এক্সাম্পলটা একটু দেখি। জাভাতে ক্লাস কিভাবে কাজ করে এবং জাভাতে কাস্টম ডিফাইন টাইপ বা ক্লাসের এই কেচ্ছাগুলো একই কিনা সেই জিনিসটাই আমি একটু দেখার চেষ্টা করব। জাভাতে আপনি ক্লাসের রিলেটেড কোনো অবজেক্ট লিখতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অবজেক্ট বানাইতে হবে। সি প্লাস প্লাসের জায়গায় আমাদের আরেকটা অবজেক্ট, আমি এই কোডটা এখানেই লিখে দিই যাতে করে আপনাদের পড়তে একটু সুবিধা হয়। এটা এখানে বোঝা যাবে না অ্যাকচুয়ালি, আমি ইয়াতে নেই, ভিএস কোডে নেই বরং। দেখেন আমি ভিএস কোডে মেইন ডট জাভা নামে একটা ফাইল লিখলাম। তো চলেন আমরা দেখি জাভা কোডটা আসলে সি প্লাস প্লাসের কোডের সাথে কী ডিফারেন্ট। তো সি প্লাস প্লাসে আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস মেক করছিলাম। তো আমরা এখানেও একটা স্টুডেন্ট নামে ক্লাস মেক করছি, যা পাবলিক স্ট্রিং মানে সি প্লাস প্লাসে পাবলিকটা একবারে বলে দিয়ে ব্লক ক্রিয়েট করতে হয়, জাভাতে বলতে হয় না। মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টিজের আগে আপনার বলতে হবে এটা হচ্ছে যে এই নেমটা কি পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন, বলে দিছেন। প্রথমে বলছেন কি অ্যাক্সেস মডিফায়ার, তারপরে বলছেন স্ট্রিং। অ্যাক্সেস মডিফায়ার ফার্স্টে, তারপরে টাইপ, তারপরে নেম। অ্যাক্সেস মডিফায়ার, টাইপ এবং নেম, ভেরি সিম্পল। তো ডিসপ্লে ইনফোতে কি করবে, ওই যে সিস্টেম ডট এই প্রিন্ট সি আউটের মতো কাজটা করছে, নেম এবং এইচ প্রিন্ট করে দিছে, ভেরি ভেরি সিম্পল। এখন জাভাতে আমরা আগে বলতাম কি, জাভাতে যখন কোড এক্সপ্লেন করতাম তখন বলতাম যে উপরের এই জিনিসটা বাদ দেন, এই জিনিসটা লেখার দরকার নেই, পড়ার দরকার নেই। এখন আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই জাভাতে মেইন হচ্ছে একটা ক্লাস, মেইন ক্লাস থেকে আপনাদের প্রোগ্রামটা রান হওয়া শুরু করবে। জাভা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কারণ এর সব কিছুই অবজেক্ট ওরিয়েন্টেড। মানে এখানে স্টার্টিং পয়েন্টটাও অবজেক্ট ওরিয়েন্টেড বা স্টার্টিং পয়েন্টটাও অবজেক্ট দিয়েই এই স্টার্টটা শুরু হবে। এই জন্য জাভাতে মেইন নামে একটা ক্লাস আছে, যখন আপনি রান বাটনে ক্লিক করবেন তখন আসলে এই মেইন নামের একটা অবজেক্ট দিয়েই আপনার প্রোগ্রামটা রান হবে। সেই অবজেক্টের মধ্যে একটা মেথড হচ্ছে মেইন, এই মেইন ফাংশনটা তখন ট্রিগার হবে। তো মেইন ফাংশনটা যদি ট্রিগার হয় সেক্ষেত্রে আমরা কি করছি, স্টুডেন্ট নামের একটা নতুন টাইপ বানাইছি। তো এখানে নিউ স্টুডেন্ট নামে যে ব্যাপারটা করেছি সেটা হচ্ছে নিউ স্টুডেন্ট মানে আমার এই স্টুডেন্ট নামে একটা টাইপ ক্রিয়েট করে দাও, নতুন একটা অবজেক্ট আমাকে ক্রিয়েট করে দাও। এইটা হচ্ছে একটা মেথড কল। এই মেথডটা কল হইলে এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দেয়া আছে, আপনি না লিখলেও। কনস্ট্রাক্টর কী জিনিস আমরা এখনো শিখি নাই, যদিও পরে আমরা শিখবো। বাট মূল কথা হচ্ছে যে আমরা যেমন সি প্লাস প্লাসে এরকম করলেই হয়ে যেত, কিন্তু জাভাতে এসে আমাদেরকে কি করতে হয়, এক্সটার্নালি বা এক্সপ্লিসিটলি এই অবজেক্ট কলিংটা করে নিতে হয়, সো দ্যাট আমরা হীরা নামের একটা অবজেক্ট পেয়ে যাই। ঠিক আছে, এখন এই নামে যে অবজেক্টটা আমরা পাইলাম, এখন ডট এই যে আমরা একটা ভ্যালু দিলাম, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, নেমে আমরা একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিলাম, এবং কলিংটা আমাদের মোটামুটি সেম, একই জায়গায় একইভাবে কলিংটা সেম। তো আমি সি প্লাস প্লাস কোডের সাথে যদি আপনাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাই আমরা ওইখানে কি করছিলাম, দেখেন এই মেইনের জায়গাটুকুতে আমি জাভার কোডটুকু যদি এনে লিখে দেখাই, শুধু এই স্টুডেন্ট কলিংটার ক্ষেত্রে দেখেন সি প্লাস প্লাসে করছিলাম, আমাদের নিউ স্টুডেন্ট দেওয়ার দরকার হয়নি, কিন্তু জাভাতে আমার এই নিউ স্টুডেন্টটা দেওয়ার দরকার হয়েছে। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এরকম সিনটেকটিক্যাল ব্যাপার স্যাপারগুলো কিন্তু একটু আলাদা থাকবে, বাট আন্ডারলাইং প্রিন্সিপাল সেম। ক্লাস নামে যে কিওয়ার্ড আমি সি প্লাস প্লাসে ইউজ করলাম, জাভাতে ইউজ করলাম, একই জিনিস। তো চলেন আমরা একটু সি শার্পে এই জিনিসটা কীভাবে লেখা যায় আমরা একটু সেটা দেখার ট্রাই করি। সি শার্পের আসলে ফাইল এক্সটেনশন এরকম হবে না, .cs দিই আমরা, .cs দিলে এটা হচ্ছে সি শার্পের ফাইল এক্সটেনশন। সি শার্পে কি ক্লাস ডিক্লেয়ার করতে কি লাগে, এই যে প্রথমে ক্লাস কিওয়ার্ড, তারপরে ক্লাসের নেম,
জাভাতে দেখেন, জাভাতে আমরা কি করছিলাম, পাবলিক স্ট্রিং নেম করছিলাম, সি শার্পে পাবলিক স্ট্রিং নেম করলাম। এই গেটার সেটার কি জিনিস, এগুলো আমরা আপাতত না হইলেও চলবে, গেটার সেটার আমাদের দরকার নেই আপাতত, আমরা গেটার সেটার বাদ দিলাম, গেটার সেটার তো আমাদের এখন দরকার নেই। প্রথমেই অ্যাক্সেস মডিফায়ার, তারপরে টাইপ, তারপরে নেম। জাভাতেও অ্যাক্সেস মডিফায়ার, টাইপ, নেম, কোনো ডিফারেন্স আছে এখানে? কোনো ডিফারেন্স এখানে পুরা দুইটা জিনিস দেখতে পুরা একই, ডিসপ্লে ইনফো, শুধুই কনসোল ডট রাইট লাইন ডিফারেন্ট। জাভাতে যেরকমভাবে আপনারা মেইন, এখানে ক্লাসের জায়গায় মেইন লেখা ছিল, এখানে প্রোগ্রাম লেখা, জাভাতেও একই কথা। এখানে যদি মেইন, এটার একটা মেইন ক্লাস থাকে এবং একটা মেইন ফাংশন থাকে, মূলত মেইন ফাংশন বা মেথড থেকেই এক্সিকিউশন শুরু হয়, মেইন মেথড বা ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হয়। জাভাতে যেমনি আমি ক্লাস বানাইছিলাম নিউ স্টুডেন্ট দিয়ে, সি শার্পেও আমি একইভাবে নিউ স্টুডেন্ট দিয়ে ক্লাস বানাইলাম, একইভাবে আমি ডেটা লোড করলাম। ইটস লুকিং লাইক অলমোস্ট দ্য সেম, এখানে তো ডিফারেন্ট কিছু নাই রে ভাই। আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে মাথা কেন খারাপ করেন, আমার কোনো আইডিয়া নাই। অবশ্যই আপনারা যখন প্রফেশনাল কাজ করতে যাবেন ল্যাঙ্গুয়েজ সুইচ করতে হবে, এবং সেটা লার্নিংয়ের টাইম খুবই অল্প, লার্নিংয়ের টাইম খুবই কম, যদি আপনারা বেসিক অ্যান্ড ফান্ডামেন্টালসগুলো ফলো করে জিনিসটা শিখেন। বারবার 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 আমি একই কথা বলি যে ল্যাঙ্গুয়েজ যে আপনারা এত হার্ড অ্যান্ড মানে ব্লকার বানায় যদি লার্নিং করেন, তাহলে লার্নিংটা কিন্তু আপনার ভালো মতো হবে না। প্রথমে শুরু করেন আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, বাট ফান্ডামেন্টালগুলো যখন ডিপ ডাইভ করবেন এইভাবে শিখবেন সব ল্যাঙ্গুয়েজে এটা কীভাবে কাজ করে, সিমিলার কীভাবে কাজ করে। তো আমি এখন দেখতে চাই যে একই জিনিস আপনার জাভা স্ক্রিপ্টে কীভাবে কাজ করে, জাভা স্ক্রিপ্টে এর কেচ্ছাটা কি। আমি যদি সেম স্টুডেন্ট ক্লাসটা জাভা স্ক্রিপ্টে বানাইতে চাই, যদিও জাভা স্ক্রিপ্টে মেইন নামে যে ফাংশন আছে এটার কোনো অস্তিত্ব নাই, মেইন ফাংশন আমাদের লাগে না, আমার মেইন ফাংশন লাগবে না, আমি মেইন ফাংশন উঠাই দিলাম, কারণ জাভা স্ক্রিপ্টে সব জায়গা থেকে আপনি মেইন ফাংশন কল করতে পারবেন, বা সব যেখানে কোড পাবে সেখানে এক্সিকিউশন শুরু হবে। এখন 1 নাম্বার লাইন থেকে এক্সিকিউশন শুরু হবে, এখানে তো করার কিছু নেই, কোনো অ্যাকশন টেকিং নাই, এখানে শুধু একটা স্টুডেন্টের ক্লাস ডেফিনেশন দেখতে পারবে। বাট যখন অ্যাকশন নেওয়া শুরু করবে লাইন নাম্বার 16 থেকে বা 16 থেকে, তখনও দেখতে পারবে এখানে নিউ স্টুডেন্ট নামে আপনি একটা স্টুডেন্ট ক্রিয়েট করছেন। আপনারা যখন কনস্ট্রাক্টর পড়বেন, সামনে কনস্ট্রাক্টর পড়বো আমরা, সেখানে আরও একটু ক্লিয়ার হবেন যে এই জায়গাটায় কি হয়েছে। দেখেন এই ক্লাস জাভাতে যেমন আমি ক্লাস কিওয়ার্ড বা সি প্লাস প্লাসে লিখছি এবং স্টুডেন্টের একটা নাম দিছি, এইটাই আমার জাভা স্ক্রিপ্টে তো আর আমার কোনো প্রকারের দিতে হয় না, জাভা স্ক্রিপ্টে কি করতে হয় না, কোনো প্রকারের টাইপ দিতে হয় না, জাভা স্ক্রিপ্টে টাইপ দেওয়ার দরকার নেই। এটাকে যদি আমি সিম্পলি লিখি ক্লাস স্টুডেন্ট, তো নেমের আগে আমার কোনো টাইপ দেওয়ার দরকার আছে নাই, কারণ জাভা স্ক্রিপ্ট ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ। এইজের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেম। তো এইখানে যদি আমি পুরা ক্লাসটা এখন রান করতে চাই, দেখেন ধরা গেল এটা আমার মেইন স্কোপ, এখান থেকে মেইন স্কোপ শুরু হলো লাইন নাম্বার 13 থেকে, ঠিক আছে। লাইন নাম্বার 13 থেকে মেইন স্কোপ শুরু হলে দেখেন আপনি হিসাব মিলান, hira.name, আমি আমার নামটা অ্যাক্সেস করছি, ভ্যালু দিছি, একই এতটুক জায়গা তো একই ভাই। জাভা স্ক্রিপ্ট মানে দুইটা একটা লাইন শুধু ডিফারেন্ট, আর তেমন কোনো ডিফারেন্স নাই। তো এই সেম ল্যাঙ্গুয়েজটা যদি আমি পাইথনে লিখি, পাইথনে লিখলে কি হবে, পাইথনে লিখলেও প্রথমে তাহলে কনস্ট্রাকশন কি, প্রথমে ক্লাসে একটা কিওয়ার্ড থাকবে, রিজার্ভ কিওয়ার্ড, তারপরে ক্লাসের নেম, এটা হচ্ছে আপনার প্রপার্টিস বা অ্যাট্রিবিউটস বলে এগুলারে, ও ডাব্লুপি ল্যাঙ্গুয়েজে এগুলোকে অ্যাট্রিবিউটস বলে। আবার এইখানে আপনার একটা থাকতেছে, একটা মেথড থাকতেছে, তাই না, একটা মেথড এইখানে থাকতেছে। তো আপনি যদি এই জিনিসটা মেইন ডট পিওয়াই এভাবে লেখেন, আমরা এটার নাম দিলাম স্টুডেন্ট ডট পিওয়াই, এভাবে যদি লেখেন সেম, অলমোস্ট দ্য সেম ক্লাস কিওয়ার্ড। তো পাইথনে তো আমরা জানি যে মার্জিন দিয়ে বা এই ধরনের লেফট মার্জিন ইউজ করে, লেফট ট্যাব মার্জিন স্পেস ইউজ করে ব্লক ক্রিয়েট করা হয়, তার মানে ব্লক ক্রিয়েট করার জন্য স্পেসের ইউজ করছে। স্টুডেন্টের আন্ডারে এই কোডগুলো, স্টুডেন্ট ব্লকের আন্ডারে এতগুলা কোড এখানে আছে। তো এখানে নেম, এইজ ডিফল্ট ভ্যালু দিয়ে সেট করে রাখছে এগুলা। ডেফ ডিসপ্লে ইনফো, যারা পাইথন করেন তারা জানেন, ডেফিনেশন অফ ডিসপ্লে ইনফো, এটা হচ্ছে একটা মেথড, এই মেথডে আপনি প্রিন্ট করে দিচ্ছেন। এফ হচ্ছে ফরম্যাট, স্ট্রিং ফরম্যাটার, প্রিন্টের মধ্যে আপনি এগুলো প্রিন্ট করে দিচ্ছেন। ডেফ মেইন, তো আপনি একটা মেইন ফাংশন লিখছেন, ওই জাভা স্ক্রিপ্টের মতো এটা মেইন ফাংশন না লিখলেও কাজ হইতো, মেইন ফাংশন লাগে না। তারপরে আপনি কোডগুলো সুন্দর মতো ব্লক করার জন্য একটা মেইন ফাংশন লিখছেন। জাভা স্ক্রিপ্ট আর পাইথনে যেখানেই কোড পাবে সেটা অন দ্য প্লেসে এক্সিকিউট করবে, শুধু এই যে আপনার এই ডেফিনেশনগুলো বাদ দিয়ে যেগুলো পাবে একদম ধাপে এক্সিকিউট করা যাবে। তো ওই রকম একইভাবে জাভা স্ক্রিপ্টে যেমন আপনি স্টুডেন্ট বানাইছেন বা সি প্লাস প্লাসে বানাইছেন, এটি স্টুডেন্ট অবজেক্ট বানানোর প্রক্রিয়া ক্লাস ব্লুপ্রিন্ট ইউজ করে, অলমোস্ট দ্য সেম। এখানে কি হইতেছে এগুলো আপনি বাদ দেন, এটা বাদ দিলেও আপনার কোনো সমস্যা নেই।
জাস্ট কোডগুলো আপনার ইন্ডেন্টেশন ঠিক করতে হবে, কারেক্ট, ইন্ডেন্টেশন কি করতে হবে, ঠিক করতে হবে। নাও আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ক্লাসগুলা আমার মানে এই পার্টের মেইন উদ্দেশ্য কি ছিল, এই পার্টের মেইন উদ্দেশ্য ছিল যে এই দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজে এই ক্লাসের যে প্রক্রিয়া বানানোর প্রক্রিয়া, অ্যাক্সেস মডিফায়ার বা ক্লাসের যে মেইন যে আপনার এই পিলারগুলা ডাব্লুপি, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এগুলো কিন্তু সেম থাকবে। একটা ক্লাসের মধ্যে ফাংশন আর ভ্যারিয়েবলসই থাকবে। ভ্যারিয়েবলগুলোকে কখনো কি বলবে, এই ভ্যারিয়েবলগুলোকে কখনো বলবে আপনার মেম্বার্স, আরেকটা কখনো বলবে প্রপার্টিস, প্রপার্টিস অথবা মেম্বার্স, এগুলা বলবে। সো আমরা ক্লাস নিয়ে আরও ডিসকাস করব, আরও সামনে আরও কথাবার্তা হবে। সো আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অ্যাগেইন একটু জিজ্ঞেস করবেন, বাট আমি সবাইকে সাজেস্ট করব ফার্স্ট নো দ্য বেসিক প্রিন্সিপালস। সো পরের ভিডিওতে আমরা দেখব কিছু রিয়েল লাইফ সিনারিও, ক্লাসের রিয়েল লাইফ সিনারিও, রিয়েল লাইফ এক্সাম্পল, ক্লাস রিয়েল লাইফ এক্সাম্পল ইন ফ্রন্ট এন্ড, এটা আমরা দেখব। সেম জিনিসটা দেখব রিয়েল লাইফ ক্লাসের এক্সাম্পল ইন ব্যাক এন্ড, রিয়েল লাইফ এক্সাম্পল আরেকটা কি দেখব ইন ডেটাবেস। একই ভাই, একই। আপনি বলবেন ভাই ডেটাবেসে আবার কিসের ডাব্লুপি, একই, মানে জিনিসটার কেচ্ছা একই, বাট কিভাবে ইউজ করা হয় সেটার ইমপ্লিমেন্টেশন লেভেল ডিফারেন্ট। এই তিনটা জায়গাতে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেসে তিনটা জায়গাতে একই কেচ্ছা হইলেও আমাকে ডেটাগুলোকে একটা জায়গায় র্যাপ করতে হবে। ডেটা জায়গায় একটা জায়গায় র্যাপ করে মূল যে উদ্দেশ্য এইটা র্যাপ করে আপনাকে, মানে এত কিছু আমরা কেন করি, আমাদের কেন করি, ডেটাকে র্যাপ করে আপনাকে প্রথমে ফ্রন্ট এন্ডে নিতে হবে। ডেটাকে র্যাপ করে প্রথমে ফ্রন্ট এন্ডে আপনি প্রসেস করবেন, তাই না? ফ্রন্ট এন্ডে প্রসেস করার পর সেম ডেটা নিয়ে আপনি যাবেন ব্যাক এন্ডে, সেম ডেটা নিয়ে আপনি যাবেন ডিবিতে, ঠিক আছে? একই, এই স্টুডেন্ট যে অবজেক্টটা আপনি র্যাপ করছেন, স্টুডেন্ট অবজেক্টটা যে আপনি র্যাপ করছেন, এই সেম স্টুডেন্ট অবজেক্টটা এই র্যাপড অবস্থায় বিভিন্ন লেয়ারে ঘোরাফেরা করবে, এবং ঘোরাফেরা করার সময় এই ডেটার যে ডেফিনেশন আছে সেটা যাতে ব্রেক না করে, এই জন্য আমরা ক্লাস অবজেক্ট এগুলো টাইপ বানায় নেই। ফ্রন্ট এন্ডে এই টাইপ ফলো করা হয়, ব্যাক এন্ডেও ফলো করা হয়, ডেটাবেজেও ফলো করা হয়। এটাই হচ্ছে কেচ্ছা, আর কোনো কেচ্ছা নেই। এবং পুরা জিনিসটা আপনারা যেটা দেখছেন এই টাইপ কাস্টম টাইপের সাথে সেই জিনিসটা রিলেটেড। আপনারা আপনাদের ফার্স্ট ফিউ ইয়ার্সে ডাব্লুপি এর শুধু ইউজ করবেন এনক্যাপসুলেশন, আরেকটা ডাব্লুপি এর ফিচার হচ্ছে ডেলিগেশন। এই দুইটা বাদে, এনক্যাপসুলেশন ডেলিগেশন বাদে ভাই আপনার ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন এগুলো এখন না হইলেও চলতেছে। আপনি আপাতত আইডিয়া নিয়ে রাখেন, অত মাথা খারাপ করার দরকার নেই, বাট ইন্টারভিউ পার করার সময় আপনাদের লাগবে। ইন্টারভিউ কিভাবে পার করবেন, আমার এই পুরা কোর্সটা দেখলে ইন্টারভিউ কিভাবে পার করবেন সেইটা নিয়েও আমার আরেকটা গাইডলাইনমূলক ভিডিও থাকবে একদম ক্লাসের শেষে, তো সেটাও আপনারা মিস করবেন না। এই উপসের কী কী ইন্টারভিউ কোয়েশ্চেন থাকবে, একটা বেসিক কমন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্লাস, ক্লাস আমাদের কেন লাগবে, তারপরে এই যে চারটা পিলার আছে এই চারটা পিলার নিয়ে জিজ্ঞেস করা হবে, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন। এইভাবে আপনারা মনে রাখবেন, চারটা বেসিক পিলার আছে। তো একই কথা আমি অনেকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আই নো দ্যাট দিস ভিডিও ক্যান বি ভেরি রিপিটেটিভ সামটাইমস, বাট যারা নতুন একদম তাদের জন্য এগুলো হেল্পফুল হবে, আবার যারা অলরেডি পুরান আছেন তাদের জন্য এটা ডেফিনেটলি হেল্পফুল হবে, এটাই আমার ধারণা আর কি। তো আমরা পরের ভিডিওতে দেখব কনস্ট্রাক্টর কী জিনিস, কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর কী জিনিস এটা যখন আমরা দেখব, মোটামুটি আমরা এগুলা প্রায় 2-3টা মেজর ল্যাঙ্গুয়েজে কনস্ট্রাক্টর কীভাবে বিহেভ করে আমরা এটা একটু কভার করার ট্রাই করব। যেমন জাভাতে এটা কীভাবে কাজ করে, আপনার সি শার্পে কীভাবে কাজ করবে, আমরা সাথে সাথে সেগুলো দেখে নেব। C++-এ কীভাবে কাজ করে এগুলো সাথে সাথে দেখে নেব। দ্যাটস ইট। So idea is pretty much all the same in all of the languages across the world. First know the basics and fundamentals and then go for advanced topics. But WP না শিখলে web development, front end, React, back end, database, those are quite impossible. ফার্স্ট আপনাদের WP শিখতে হবে। তো চলেন তাহলে পরের সেগমেন্টে আমরা মুভ করি এবং কনস্ট্রাক্টর নিয়ে ডিসকাস করি। তো আমরা এই আগের ক্লাসের এগুলো একটু মুছে দেই, আগের ক্লাসের এগুলো মুছে দিয়ে আমি একটু এইগুলা আমি আমি একটু এগুলা কী করি রেখে দেই, এগুলো রেখে দেই, আমার এগুলো সব বাদ দিব, আমি সব বাদ দিব, শুধু আমার বেসিক ক্লাসটা থাকলেই আপাতত হবে। অলরাইট,
সো এইটা হচ্ছে আমার প্লেইন একটা ক্লাস, এটাও ভ্যালিড একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে তেমন কিছুই নাই। এই ক্লাসের মধ্যে আপনি যখন কিছু থাকবে না, এইটাও একটা টাইপ, এটা কোনো সমস্যা নেই, এটা ভ্যালিড একটা টাইপ। এসটিডি স্টুডেন্ট একটা ভ্যালিড টাইপ, কিন্তু এই স্টুডেন্ট ভ্যালিড টাইপের মধ্যে এখন কিন্তু আপনি এইভাবে এইজ লিখতে পারবেন না, কারণ একজন ছাত্র হইতে গেলে তার বয়স এবং নাম এই দুইটা যদি ম্যান্ডেটরি ফিল করে দেন, এই দুটো যদি একটা ফিল্ড ডিক্লেয়ার না করেন, উপরে যদি না লিখে আসেন, তাহলে নিচে এসে সেই জিনিসটা করতে পারবেন না, লিখতে পারবেন না। আবার এই স্টুডেন্ট যদি আপনি উপরে টাইপ ডিক্লেয়ার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাইপ হিসেবে এটা 7 নাম্বার লাইনে ইউজ করতে পারবেন না। সেটা আগেই কোথাও না কোথাও এক্সিস্ট করতে হবে। এক্ষেত্রে আপনাকে একটু আগে গিয়ে সেটাকে এক্সিস্ট করাইতে হবে, তারপরে এসে সেটা ডিক্লেয়ার করতে হবে। এখন একটা ক্লাসের মধ্যে কি কি থাকে? ক্লাসের মধ্যে কিছু মেম্বার ভেরিয়েবলস থাকে, প্রপার্টিজ বলা হয় এগুলো, ক্লাসের প্রপার্টিজ বলা হয়। আপনি যখনই আপনার কোনো বিদ্যালয়ে স্টুডেন্ট ভর্তি করাতে যাবেন, আপনি তার বয়স এবং নাম এন্ট্রি নেবেন। তো নেম এন্ট্রি নেওয়ার জন্য আমরা কি করব? ডেটা টাইপ ডিক্লেয়ার করব প্রথমে। এটা স্ট্রিং মানে ডেটা টাইপ বলতে নাম রাখার জন্য তো স্ট্রিংই আপনার লাগবে ডেফিনেটলি। তো ক্লাসের মধ্যে আমরা বলছিলাম একটা বড় টাইপ বা কাস্টম টাইপের মধ্যে অনেকগুলো ছোট ছোট টাইপ থাকতে পারে। এটা আমরা কিন্তু বলছিলাম, অনেকগুলো ছোট ছোট টাইপ থাকবে। এবং পুরা এই বড় টাইপটাকে আমরা বলতেছি যে কি, কাস্টম ডেটা টাইপ। আর ভিতরের টাইপগুলো হচ্ছে প্রিমিটিভস। ভিতরের টাইপগুলো আবার আরেকটা কাস্টম টাইপও হইতে পারে, সেটাও আমরা দেখব। তো নেম দিলাম, আবার এইখানে আমরা এইজ যদি দেই, ইন্ট এইজ দিলাম। এখন আমরা এসে এসটিডি ডট নেম সমান এইরকম লিখতে পারার কথা, কিন্তু আমরা লিখতে পারতেছি না। এখানে তাহলে ক্লাসের মধ্যে আরও একটা এলিমেন্ট আছে। ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে? প্রপার্টিজ থাকতে পারে। প্রপার্টিজগুলো কীভাবে ডিক্লেয়ার করতে হয়? ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেভাবে ডিক্লেয়ার করবেন। এই প্রপার্টিজগুলো এই ক্লাস স্কোপের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে কি যাবে না। দেখেন, আপনি হচ্ছে এই ক্লাস অবজেক্টটা যে মেক করছে সে ডেভেলপার 1, আর যে মেইন ফাংশনটা যে ইউজ করতেছে ওইতেছে ডেভেলপার 2। সেক্ষেত্রে এই স্টুডেন্টের ক্লায়েন্ট হইল এই মেইন ফাংশন, মানে স্টুডেন্টকে বাইরে কেউ না কেউ ইউজ করবে। আমি একটা অবজেক্ট বানাইলাম, এটা অন্য কোম্পানির অন্য আরেকটা সফটওয়্যার বা অন্য টিম বা অন্য একটা লোক এই স্টুডেন্ট অবজেক্টটা ইউজ করতে পারে। তার মানে স্টুডেন্টের ক্লায়েন্ট হচ্ছে এই মেইন ফাংশন। এই স্টুডেন্টটা যখন অন্য কোথাও ইউজ হবে, তখন এই ভিতরের প্রপার্টিসগুলো বা ভিতরের ভ্যারিয়েবলসগুলো অ্যাক্সেস হবে কি হবে না, এর জন্য দরকার আপনার পাবলিক এবং প্রাইভেট মডিফায়ার। আপাতত এই দুইটা আমাদের শিখলেই হবে। যদি আমরা অ্যাক্সেস করাইতে চাই পাবলিক দিব, আর যদি অ্যাক্সেস না করাইতে চাই সেগুলোকে এভাবে রেখে দিলেও হবে, অথবা আপনি এক্সপ্লিসিটলি সেগুলোকে প্রাইভেট বলে দিতে পারেন। তা আপনি এখন বলতে পারেন, ভাই এটা তো আপনি প্রাইভেট করলেন, বাট এই দুইটা আমি ইনিশিয়ালাইজ করবো কিভাবে? প্রাইভেট করার কারণ হচ্ছে যাতে বাইরে থেকে কেউ এগুলাকে ইন্টেনশনালি এগুলারে নষ্ট না করতে পারে, উল্টাপাল্টা ডেটা দিয়ে নষ্ট না করতে পারে। এটা হচ্ছে আপনার ডেটা সিকিউর করার জন্য, আপনার ক্রিয়েশন টাইমে ডেটা সিকিউর করার জন্য। তখন আপনি কি করবেন? এখন আপনি তো আর নিচে অ্যাক্সেস করতে পারবেন না। এই অবস্থায় যদি আপনি ডেটা লোড করতে চান, আপনাকে কি করতে হবে? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিতে হবে। ইন্ট এন স্ট্রিং নেম, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিতে হবে। তার মানে আপনি এখানে ডেটা লোড করতে পারেন, এইখানে নেম ইকুয়াল এন ইকুয়াল এ। আপনি এখন অবজেক্ট ক্রিয়েশন টাইমে বলে দেন যে এটার নেম হবে, এইজ হবে কি আর নেম হবে কি। কারেক্ট, এটা আপনি এখন বলে দেন। এখন কিন্তু স্টুডেন্ট এসটিডি ক্রিয়েট হয়ে যাবে। আপনি এটা বাদ দেন, প্রাইভেট কনস্ট্রাক্টর এইটাকে আমাদের পাবলিক করে দিতে হবে। পাবলিক কনস্ট্রাক্টরটাকে পাবলিক করে দিতে হবে। দেখেন, রান করেন, স্টুডেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি এখন এখানে সি আউট করতে চান, সি আউট এসটিডি ডট এইজ আপনি করতে পারবেন না, কারণ এইজ অলরেডি কি হয়েছে আমাদের, বলেন, এইজ অলরেডি আমাদের প্রাইভেট করা আছে। সো এটার জন্য কি করতে পারেন? একটা উপায় হচ্ছে ডিসপ্লে ইনফো, ওইভাবে আগের মতো ডিসপ্লে ইনফো লেখা। ডিসপ্লে ইনফোটা লিখে আপনি ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারবেন। এইখানে আপনি এসটিডি ডট ডিসপ্লে ইনফো এটা কল করে দেন, এবং এটাকেও কিন্তু এখন কি করতে হবে? পাবলিক ডিক্লেয়ার করতে হবে।
নেম অ্যান্ড এজ std.displayinfo সি আউট করতে হবে না এখানে, এটা আমি ভুল বলছি, সি আউট উপরেই করা আছে, জাস্ট মেথডটা কল দিলেই হবে। যেখানে ডিসপ্লে ইনফো এখানে কাজ করতেছে, রান বাটন ক্লিক করে কাজ করতেছে। নাও তাহলে আমরা কি কি বললাম, যে আমরা এই যে এই পুরা ক্লাসটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, একটা ক্লাসে কি কি থাকতে পারে। ক্লাস এটা একটা কিওয়ার্ড, প্রাইভেট একটা অ্যাক্সেস মডিফায়ার, একে বলে অ্যাক্সেস মডিফায়ার, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, এটা এই কিওয়ার্ডটা থাকতে পারে। ভ্যারিয়েবল ডিক্লারেশন থাকতে পারে, ইন্ট এজ, তারপর হচ্ছে স্ট্রিং নেম, এটা থাকতে পারে। পাবলিক কিওয়ার্ডটা থাকতে পারে, যার মানে বাইরে থেকে এই কনস্ট্রাক্টর প্যারামিটার্স কনস্ট্রাক্টর অ্যাক্সেস করা যাবে। স্টুডেন্ট নামে যে একটা প্যারামিটার্স কনস্ট্রাক্টর ওভারলোডিং থাকতে পারে, এক্ষেত্রে আমরা দুইটা দিয়ে করছি, একটাও থাকতে পারত। কনস্ট্রাক্টরের বাইরেও ডিসপ্লে ইনফো নামে একটা ফাংশন থাকতে পারে। তার মানে একটা অবজেক্টের মধ্যে একটা, যদি এটা আপনি ব্লুপ্রিন্ট লেখেন, এই ব্লুপ্রিন্টে আপনার পার্ট থাকবে, ছোট 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 কিছু পার্ট থাকবে। এই পার্টের মধ্যে একটাতে থাকবে আপনার কনস্ট্রাক্টর, একটা মেইন জিনিস, একটা অবজেক্টের হওয়ার জন্য মেইন পূর্ব শর্ত হচ্ছে এর কিছু প্রপার্টিস থাকবে। এই প্রপার্টিসগুলোকে আপনি ভ্যারিয়েবলের মতো চিন্তা করতে পারেন। এই প্রপার্টিসগুলোকে আপনি ক্লাসের মেম্বার ভ্যারিয়েবল হিসেবেও চিন্তা করতে পারেন। তারপর এই ক্লাসের কনস্ট্রাক্টর থাকবে, কনস্ট্রাক্টরস, ঠিক আছে। আবার আরেকটা মেজর ইম্পর্টেন্ট জিনিস হলো এই ক্লাসের মধ্যে কিছু মেথডস থাকবে। মেথডস আর কিছু না, এটা হচ্ছে ফাংশনস। কিছু অ্যাকশন করবে, এই ক্লাসটা কিছু কাজ করতে পারে, এই ক্লাসে কিছু কাজ করার ক্ষমতা দেওয়া হয়, সেটাকে বলে অ্যাকশন বা কাজ করার ক্ষমতা, বা মেথডস বা মেম্বার ফাংশনস, এগুলোকে মেথড বলে। এখন ওই ক্লাসে রিলেটেড হইতে হবে। এখন ক্লাসের রিলেটেড না হলে কিন্তু সেটা ওইখানে থাকার যোগ্যতা থিওরিটিক্যালি হারাই ফেলে, তখন এটা করাপ্টেড ক্লাস হয়ে যাবে। আপনি দিতে পারেন স্টিল স্টুডেন্ট ক্লাসের মধ্যে আপনি স্টুডেন্ট প্রিন্ট না করে টিচার প্রিন্ট করতে পারেন, বা ক্যালকুলেটরের মধ্যে আপনি সাম না করে আপনি সামে ফাংশনের মধ্যে অন্য কিছু লিখতে পারেন। ওইটা থিওরিটিক্যাল ভায়োলেশন হবে, বাট আপনার ক্যালকুলেশন হবে, কিন্তু থিওরিটিক্যাল ভায়োলেশন হবে। অবজেক্ট, আপনার মেইন কথা হচ্ছে আপনি যে স্টুডেন্ট অবজেক্টটা বানিয়েছেন, ওই স্টুডেন্টের রিলেটেড কাজ এবং রিলেটেড ফাংশনালিটিস করতে হবে। এবং এই প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস মডিফায়ার ইউজ হবে, অ্যাক্সেস, প্রাইভেট, পাবলিক, এগুলোকে বাইরে থেকে মানে অ্যাক্সেস করা যাবে কি যাবে না, এগুলো বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে কি যাবে না, এই জিনিসটা কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় ইউজ হবে। ক্লাসের যত জায়গায় যত জিনিস আছে তত জায়গায় আপনার অ্যাক্সেস মডিফায়ার এইগুলোর ইউজ কিন্তু আছে। তো এই জিনিসগুলো কিন্তু শুধু C++ স্পেসিফিক না, এই জিনিসটা আপনি কোড করতে গেলে কনস্ট্রাক্টর এবং ক্লাসের যে কম্পোনেন্টসগুলো আছে এগুলো মোটামুটি সব জায়গায় সেম। প্রাইভেট, পাবলিক, এগুলা এক এক ল্যাঙ্গুয়েজে এগুলার বিহেভিয়ার স্লাইটলি ডিফার করবে, বাট মূলত এগুলো আসলে ভিজিবিলিটি। এই ক্লাসটা যখন অন্য কোথাও ইউজ হবে, অন্য কোথাও এই ক্লাসের যে মেম্বার ভ্যারিয়েবলস আছে, এই ক্লাসের যে মেথডস আছে, সেগুলো কিভাবে অ্যাক্ট করবে, সেগুলো কিভাবে বিহেভ করবে, সেগুলো বোঝার জন্যই অ্যাক্সেস মডিফায়ারগুলো ইউজ করা হয়। ধন্যবাদ সবাইকে। আমি আশা করছি যে এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প করেছে, মানে পুরা পার্সপেক্টিভ বোঝার জন্য। আর এই যে পুরা জিনিসগুলো আছে আমার, এইগুলো গিটহাব লিঙ্কটাও আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা একটু দেখে নেবেন। তো চলেন তাহলে আমরা পরের ভিডিওতে যাই, এবং পরের ভিডিওতে আমরা আরও কিছু ক্লাস রিলেটেড আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস নিয়ে আমরা কথা বলি। সো পরের ভিডিওতে আমরা যেটা দেখব, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। আমরা ক্লাসে তো কনস্ট্রাক্টরের পরে আমরা আরেকটা পার্ট দেখলাম, পরের ভিডিওতে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলস দেখব, যে বাস্তব জীবনে আসলে এই ক্লাসটা কীভাবে, মানে বাস্তব জীবন বলতে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা ক্লাস, এই অবজেক্ট ক্লাস, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার্স, তারপরে হচ্ছে যে আপনার এইগুলো কীভাবে ইউজ করি, মানে এগুলো আমাদের দরকার কোথায় কোথায়, এইগুলো আমরা একটু ডিসকভার করব। তারপর আমরা কিছু প্যাটার্নস দেখব, ডেলিগেশন কী জিনিস এগুলো একটু দেখব, ডেলিগেশন কী জিনিস। তারপর আমরা আসলে ক্লাস দিয়ে আরও কিছু ডিসকভার করব। ডেলিগেশন দেখার পরে আমরা যে পিলার্স যেগুলো আছে, পিলার্স মানে হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, এগুলো একটু দেখার চেষ্টা করব। যদি আমি বলছি যে শুধুমাত্র ডেলিগেশনস দেখলে আপনাদের হবে, ওইগুলো আপাতত আপনাদের লাগবে না, বাট আপনাদের জানতে হবে জিনিসগুলো কীভাবে কাজ করে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। তা চলেন পরের পার্টে আমরা মুভ অন করি।